এই নিন শাশুড়ি মা আর আমার সুন্দরী ননদ, আপনাদের দুজনের জন্য আমি শহর থেকে খুবই দামি দামি উপহার নিয়ে এসেছি। আমার শাশুড়ি মায়ের জন্য দামি শাড়ি আর আমার ননদের জন্য অনেক অনেক গহনা। তুমি কেন এত টাকা নষ্ট করো ছোট বৌমা? এসব উপহারের অনেক অনেক দাম হবে নিশ্চয়ই। প্রত্যেকবার শহর থেকে আসার সময় তোমাকে এত দামি দামি উপহার নিয়ে আসতে হবে না। তুমি আর আমার ছোট ছেলে গ্রামে আমাদের সঙ্গে দেখা করতে আসো, তাতেই আমরা অনেক খুশি। এ আপনি কেমন কথা বলছেন মা? আমি আমার শাশুড়ি মা আর ননদকে উপহার দেব, তাতেও টাকার কথা চিন্তা করব? আমি কি আপনার বড় বৌমার মতো ভিখারি নাকি যে সব সময় টাকার অভাবে কষ্ট করে? আমার বর প্রত্যেক মাসে অনেক টাকা রোজগার করে। ঈশ্বরের দয়ায় আমার কাছে কোনো কিছুর অভাব নেই। সেই কারণেই তো আমি আপনাদেরকে দামি উপহার দেওয়ার সময় দ্বিতীয়বার চিন্তা করি না। তোমার মতো বড়লোক বৌদি পেয়ে সত্যি আমরা খুব খুশি। না হলে আমার বড় বৌদি আমাকে কিছু উপহার দেয় না, শুধু রান্না করেই খাওয়ায়। ওর কোনো যোগ্যতা আছে নাকি? অশিক্ষিত বউ, ও এত দামি উপহার চোখে দেখতেই পায়নি কখনো। তাই আমি ওর জন্য কোনো দামি উপহার নিয়ে আসিনি, কারণ ও তো সেটার মূল্যই বুঝবে না। বড়লোক ছোট বৌমার কথা শুনে কমলা দেবী এবং শান্তি দুজনেই চুপ করে থাকে। কমলা দেবীর 3 সন্তান ছিল, শ্যামল, সুজয় এবং শান্তি। সুজয় ছোটবেলা থেকে ভীষণ পরিমাণে পড়াশোনায় ভালো হওয়ায় সে স্কলারশিপ পেয়ে শহরে গিয়ে নিজের পড়াশোনা সম্পূর্ণ করে। আর অন্যদিকে কমলা দেবীর বড় ছেলে শ্যামল খুব একটা পড়াশোনাতে ভালো হয় না, তাই সে তার বাবার মতো গ্রামের ঠেলা গাড়িতে করে ঘুরে ঘুরে সবজি বিক্রি করে। তাদের বিয়ের বয়স হলে কমলা দেবী তার 2 ছেলের বিয়ে দিয়ে দেয়। শ্যামল যেহেতু গরিব হয়, সেই কারণে তার সঙ্গে গরিব ঘরের মেয়ে রানীর বিয়ে হয়। অন্যদিকে সুজয় তার কোম্পানির মালকিনের মেয়ে চম্পাকে বিয়ে করে শহরেই বসবাস করতে শুরু করে। কমলা দেবী তার বড় ছেলে, বড় বৌমা এবং মেয়েকে নিয়ে গ্রামেই থাকে। ছাড়ো না ছোট বৌমা, এখন আর বড় বৌমার নামে কোনো খারাপ কথা বলতে হবে না। তোমরা দুজনে তো আর একসঙ্গে সংসার করো না, তাই কে কত টাকা রোজগার করলো তাই নিয়ে কারোর কোনো মাথা ব্যথা করারও দরকার নেই। কমলা দেবীর 2 বৌমা যেহেতু একসঙ্গে থাকে না, তাই তাদের মধ্যে কোনো বিবাদও সৃষ্টি হয় না। বলতে গেলে রানী চম্পার সঙ্গে কখনো ঝগড়া করে না, কিন্তু চম্পা গ্রামে ঘুরতে এলে সে রানীকে খুব খারাপ খারাপ কথা শোনায়। তাই রানীর ভীষণ খারাপ লাগে, কিন্তু সে চম্পাকে কখনো ঘুরিয়ে উত্তর দেয় না। ছোট বৌদি, তুমি অনেক ভালো। আমার এই দামি গিফটগুলো খুব পছন্দ হয়েছে। আমি ভাবছি আমিও ছোট দাদার মতো কলকাতায় গিয়ে পড়াশোনা করব আর অনেক বড় চাকরি করব, তারপর আমিও অনেক অনেক টাকা রোজগার করতে পারবো। হ্যাঁ নিশ্চয়ই শান্তি, নিশ্চয়ই। তুমি শহরে আমার কাছে থেকে পড়াশোনা করবে আর তোমার পড়াশোনার খরচ আমরা বহন করব। এই কিছুদিন পরেই মনে হয় তোমার উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তাই না? হ্যাঁ বৌদি, আর 1 মাস পরেই আমার উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে যাবে। তারপর আমি শহরের কলেজে অ্যাডমিশন নেব বলে ঠিক করেছি। তারপর আমি পুলিশে চাকরির পরীক্ষা দেব। ব্যাস, তাহলে তো ভালোই হলো। কলেজে অ্যাডমিশন নিয়ে তুমি আমাদের সঙ্গে একই ফ্ল্যাটে থাকবে, তোমার সব খরচা আমাদের। না না ছোট বৌমা, এমনিতেই তুমি আর আমার ছোট ছেলে আমাদের উপর অনেক টাকা খরচা করো, আর বেশি টাকা আমার মেয়ের পড়াশোনার উপর খরচা করতে হবে না। উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়ে গেলে ও আমাদের সঙ্গে থেকে এখানেই পড়াশোনা করবে। নিজের শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনে চম্পার খুব একটা পছন্দ হয় না। দেখতে দেখতে প্রায় বেশ কিছুদিন কাটে। কমলা দেবীও নিজের স্বামীর মতো ক্যান্সারে আক্রান্ত হয়ে পড়ে। 1 মাস পরে সে নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করে। ফলে শান্তি পুরোপুরি একা হয়ে যায়। সে তার মায়ের জন্য ভীষণ পরিমাণে কান্নাকাটি করতে থাকে। তুমি কান্নাকাটি করো না শান্তি, আমি আর তোমার বড় দাদা তোমার পাশে সবসময় আছি। আমাদের কোনো সন্তান নেই, তাই তুমি আমাদের মেয়ের মতোই। আমরা কখনো তোমাকে শাশুড়ি মায়ের অভাব বুঝতে দেব না। এমন সময় চম্পা তাদের কাছে এসে বলে, যত সব নাটক! এই গরিব ভিখারি বাড়ির বউ আমার ননদকে নাকি কোনোদিন শাশুড়ি মায়ের অভাব বুঝতে দেবে না। আগে তোমরা নিজেদের টাকার অভাব পূরণ করো, তারপর আমার ননদের খেয়াল রাখার কথা চিন্তা করবে। তুমি এমন করে কেন কথা বলছো চম্পা? আমি আর তোমার দাদা কখনো শান্তিকে কষ্ট দিইনি, এমনকি নিজের মরা শাশুড়ি মাকেও কখনো কষ্ট দেওয়ার কথা চিন্তা করিনি। তাই উনি চলে যাওয়ার পর আমরা শান্তিকে অনেক ভালো রাখার চেষ্টা করব। শান্তি কখনো তোমাদের সঙ্গে থাকলে সুখে থাকতে পারবে না। এখনকার দিনের পড়াশোনার কত খরচ তুমি জানো। তাই আমি আর তোমার দেওর শান্তিকে নিয়ে শহরে চলে যাব। সেখানে গিয়ে আমরা শান্তিকে অনেক সুখে শান্তিতে মানুষ করব। শান্তিরও মনে মনে তার ছোট বৌদি এবং ছোট দাদার সঙ্গে শহরে যাওয়ার ইচ্ছে ছিল, কারণ সে ভালো করেই জানে যে গ্রামে থাকলে তার সবজি বিক্রেতা দাদা কখনোই শান্তির পড়ালেখার খরচ বহন করতে পারবে না। তাই সে চম্পার সঙ্গে শহরে যাওয়ার সিদ্ধান্ত নেয়।
বড় বৌদি, তুমি কিছু মনে করো না, কিন্তু আমি ছোট বৌদি আর দাদার সাথে শহরে যেতে চাই। ওখানে গেলে পড়াশোনার ফ্যাসিলিটি অনেক ভালো, আর শহরে অনেক অনেক ভালো ভালো কলেজ আছে। তাই তুমি কিছু মনে করো না বৌদি, আমি শহরেই যাব। কেন শান্তি, তুমি এরকম করে কেন বলছো? তুমি কি ভাবছো যে তোমার বড় দাদা তোমার পড়াশোনার খরচ বহন করতে পারবে না? দেখো, তোমাকে আমরা কখনো কোনো কিছুর অভাব বুঝতে দেব না, কিন্তু তবুও যখন তুমি শহরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছো, তাহলে যেতেই পারো। তুমি একেবারেই ভেবো না যে শহরে গিয়ে আমি সুখে শান্তিতে থাকবো বলে ছোট দাদা আর বৌদির সঙ্গে যাচ্ছি। আমি এখানে থেকে তোমাদের উপর আর অতিরিক্ত চাপ সৃষ্টি করতে চাই না, তাই আমি ওদের সঙ্গে শহরে চলে যাব। এই বলে শান্তি তার ছোট দাদা এবং ছোট বৌদির সঙ্গে সেদিনই শহরে চলে যায়। দেখতে দেখতে প্রায় 10 বছর কেটে যায়। 10 বছর পর একটা বড় সেমিনার হলে অনুষ্ঠান হচ্ছিল। সেই সময় আজকে আপনাদের সাথে নিজের জীবনের সাহসিকতার গল্প শেয়ার করে নেবেন শহরের বড় আইপিএস শান্তি ম্যাডাম। উনিও একসময় জীবনে কঠিন সংগ্রামের সাথে লড়াই করেছেন, আর আজকে আপনাদের মতো মহিলাদের সামনে যারা নিজেদের জন্য কিছু করতে চাইছেন, তাদের জন্য শান্তি ম্যাডামকে কিছু বলতে আমি স্টেজে ডেকে নিচ্ছি। শহরের বড় আইপিএস শান্তি স্টেজে উঠে আসে। শান্তিকে এরকম পুলিশের ড্রেস পরে গটগট করে স্টেজে উঠতে দেখে সকলেই জোরে জোরে হাততালি দেয়। সুমিতাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আমি এখন শহরের বিখ্যাত আইপিএস অফিসার হতে পারি, কিন্তু আজ থেকে 10 বছর আগে আমার জীবন সংগ্রাম খুব একটা সহজ ছিল না। আমি ভালো করে পড়াশোনা শিখে পুলিশ অফিসার হব বলে নিজের গরিব বৌদিকে ছেড়ে বড়লোক বৌদির সঙ্গে শহরে এসেছিলাম। আর তারপর 10 বছর আগে চম্পা শান্তিকে শহরে নিয়ে আসার পর নিজের ভালো মানুষের রূপ একেবারে বদলে ফেলে। সে শান্তির সঙ্গে অনেক দুর্ব্যবহার করতে থাকে। শান্তিকে পড়াশোনা করানোর নামে সে শহরে নিয়ে এসে তাকে দিয়ে বাড়ির চাকরানির কাজ করায়। বৌদি, কালকে আমার কলেজে ফিস জমা দিতে হবে। তুমি একটু ছোট দাদাকে বলো না আমাকে টাকা দিতে, না হলে আমাকে কলেজ থেকে তাড়িয়ে দেবে। আর আমি যদি পড়াশোনা করতে না পারি, তাহলে আমি আর কোনোদিনও পুলিশ অফিসার হতে পারবো না। তোর সাহস তো কম না, তোর জন্য আমি তোর দাদার কাছ থেকে টাকা চাইবো? যা, আগে গিয়ে ভালো করে আমার দামি দামি শাড়িগুলো ধুয়ে দে আর ঘর পরিষ্কার কর, তারপর ভেবে দেখবো যে কি করব না করব। বাড়ির কাজের মাসি তার আবার পড়াশোনা করার শখ হয়েছে। এই কথা শুনে শান্তি কাঁদতে কাঁদতে রান্নাঘরে চলে যায়। অত বড় ফ্ল্যাটে চম্পা শান্তিকে থাকার মতো একটা ঘরও দেয় না, তাই তাকে রান্নাঘরের এক কোনায় পড়ে থাকতে হয়। আমি শহরে এসে খুব ভুল করেছি। আমি যদি বড় বৌদির সঙ্গে গ্রামে থাকতাম, তাহলে আমাকে এত কষ্ট করতে হতো না। শান্তি প্রত্যেকদিন ঘুম থেকে উঠে বাড়ির চাকরানির মতো সব কাজ করে, এমনকি চম্পার জন্য ভালো মন্দ খাবারও রান্না করে। কিন্তু চম্পা এবং সুজয় মিলে শান্তির উপর অত্যাচার করে। সুজয় এতদিন ধরে তার মা এবং বোনকে মিথ্যা কথা বলে এসেছিল যে সে শহরের বড় কোম্পানিতে চাকরি করে, বরং সে শহরে এসে অসৎ ব্যবসার কাজে জড়িয়ে অনেক অনেক টাকা রোজগার করে। একদিন চম্পা, আমার বোন তো বয়সে বেশ ভালোই বড় হয়েছে। আমি ভাবছি ওকে বিক্রি করে দিয়ে আমি অনেক টাকা রোজগার করব, তারপর সেই টাকা নিয়ে শহর ছেড়ে আমরা দুবাইতে গিয়ে বসবাস করব। কেমন হয় বলো তো? হ্যাঁ, তুমি একদম ঠিক কথা বলেছো, কারণ ওকে আমরা চাকরানির মতো অনেক খাটিয়ে নিয়েছি, কিন্তু এখনো আর বেশি খাটতে পারে না। বাড়ির সব কাজ আমাকেই করতে হচ্ছে, আর অর্ধেক দিন তো জ্বরেই ভুগছে। তুমি কালকেই ওকে নিয়ে গিয়ে বিক্রি করে দাও। বেকার বেকার ওই মেয়েটাকে খাইয়ে দাইয়ে টাকা খরচ করে তো কোনো লাভ নেই। তার থেকে বরং আমরা নিজেদের সুবিধাটা বুঝে কেটে পড়ি, কাজ হবে বরং। তারপরে ওই রুগ্ন বোন মরুক গিয়ে যাক, কোনো অসুবিধা নেই। সুজয় পরের দিন সকালবেলা শান্তিকে ভালো কলেজে ভর্তি করবে বলে বাড়ি থেকে নিয়ে বেরিয়ে পড়ে। শান্তি যেহেতু শহরের রাস্তাঘাট ভালো করে চেনে না, তাই সে নিজের ছোট দাদাকে বিশ্বাস করে। কিন্তু সুজয় শান্তিকে একটি বদমাইশ লোকের কাছে নিয়ে গিয়ে বিক্রি করে দেয়। ওই লোকটির কাছ থেকে সুজয় অনেক অনেক টাকা রোজগার করে। দাদা, দয়া করে আমাকে বাড়িতে নিয়ে চল। আমার এত বড় ক্ষতি করিস না দাদা, তোর আর বৌদির কিন্তু কোনোদিনও ভালো হবে না। আমি যদি এতদিনে বড় বৌদির কাছে থাকতাম, তাহলে আমাকে এই দিন দেখতে হতো না। সুজয় শান্তির কোনো কথা শোনে না। সুজয় সেখান থেকে চলে আসার পর শান্তি কোনো মতে সেই বদমাইশ লোকের হাত থেকে পালিয়ে যায়। সে শহরে অচেনা মানুষের সাহায্য নিয়ে রেল স্টেশন পর্যন্ত পৌঁছায়। সে কোনো মতে ট্রেনে উঠে নিজের গ্রামের দিকে রওনা দেয়। গ্রামে পৌঁছে সে তার বড় দাদা এবং বড় বৌদির কাছে গিয়ে খুবই কান্নাকাটি করতে থাকে। তার এরকম অবস্থা দেখে শ্যামল এবং রানী দুজনেই খুবই ভয় পেয়ে যায়। শান্তি, তোমার কি হয়েছে? তোমার এরকম দুর্দশা কে করলো? বোন, কি রে, তুই এমন কাঁদছিস কেন? তোকে তো আমি বলেছিলাম আমার কাছে তোর বড় বৌদির কাছে থেকে যা, তোর শহরের জল হাওয়া সহ্য হবে না। আমাদের কথা খুব মনে পড়ছিল। বল, কি হলো? তোর ছোট দাদা বৌদি আসেনি?
আমার খুব বড় ভুল হয়ে গেছে দাদা। আমি ভালো করে থাকবো আর ভালো পড়াশোনা করব সেই লোভে বড়লোক ছোট বৌদির সঙ্গে শহরে গিয়ে ভুল করেছি। আমার ছোট দাদা ছোট বৌদি খুব খারাপ লোক। শান্তির মুখে সব ঘটনা শুনে রানী এবং শ্যামল খুবই ভয় পেয়ে যায়। তারা আর এক মুহূর্ত সময় নষ্ট করে না। তারা দুজনে মিলে শহরে গিয়ে সুজয় এবং চম্পার নামে পুলিশে কমপ্লেন করে। পুলিশ এরকম অসৎ ব্যবসার মালিক সুজয় এবং চম্পাকে ধরে জেলে নিয়ে চলে যায়। রানী এবং শ্যামল শান্তিকে গ্রামে ফিরিয়ে নিয়ে এসে তাকে আবার পড়াশোনা করতে উৎসাহিত করে। গ্রামে থেকেও যে পড়াশোনা করে আইপিএস অফিসার হওয়া যায় সেই উদাহরণ স্থাপন করে শান্তি। 10 বছর কঠিন সংগ্রামের পর সে বড় আইপিএস অফিসার হয় আর নিজের দাদা এবং বৌদিকে শহরে নিয়ে যায়। শান্তির মুখে তার জীবন সংগ্রামের কথা শুনে সকলে জোরে জোরে হাততালি দিয়ে ওঠে। আজকে আপনাদের সামনে এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি কেবলমাত্র আমার বড় বৌদির জন্য। বড় বৌদি না থাকলে আমার বদমাইশ ছোট বৌদি আর ছোট দাদা আমাকে খারাপ লোকের কাছে বিক্রি করে দিত আর আমার সব স্বপ্ন শেষ হয়ে যেত। তাই আপনাদের উদ্দেশ্যে আমি বলছি, যারা নিজেদের জন্য কিছু করতে চান তারা সব প্রতিকূলতা পার করে নিজেদের জীবন সংগ্রামে জয়ী হয়ে উঠুক। আর আজকে স্টেজে আমার সাথে আমার বড় বৌদি বসে আছে সেই দেখে আমি আরো খুশি হয়েছি। শান্তির কথা শুনে স্টেজে বসে থাকা রানী চেয়ার থেকে উঠে দাঁড়ায়। শান্তি গিয়ে তার বড় বৌদির পাশে দাঁড়ায়। আমি খুব গর্বিত তোর জন্য। আমি যতই তোকে সাহায্য করি না কেন এই সবকিছু তোর কষ্টের ফল। তুই আজকে ভালো করে পড়াশোনা করেছিস বলেই এত বড় চাকরি পেয়েছিস। তুমি আমার বড় বৌদি নও, তুমি আমার মা। এই বলে শান্তি অঝোর নয়নে কাঁদতে থাকে। তাদেরকে দেখে সবাই আরো জোরে জোরে হাততালি দেয়। সেই আনন্দে রানীর চোখেও জল চলে আসে। রানী সকলের সামনে প্রমাণ করে দেয় যে গরিব হয়েও মানুষের স্বপ্ন পূরণ করা যায় আর শুধুমাত্র টাকা থাকলেই ভালো মানুষ হওয়া সম্ভব নয়। সেই কারণে আজকে চম্পার মতো মানুষের স্থান হয় জেলে আর রানী থাকে নিজের ননদের সঙ্গে স্টেজের উপরে। পিঙ্কি তার মা মালতী দেবী এবং এক বড় দাদা মনোজিতের সঙ্গে বাস করত। পিঙ্কি পড়াশোনাতে খুবই ভালো ছিল। একমাত্র বোন হওয়ায় মনোজিৎ তার বোনকে খুবই ভালোবাসতো। মনোজিৎ সবসময় চাইতো তার বোনকে উচ্চশিক্ষিত করে যাতে তাকে সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তি হিসেবে গড়ে তুলতে পারে। সেই কারণে মনোজিৎকে খুবই পরিশ্রম করতে হতো। সে এক ফ্যাক্টরিতে কাজ করত। ফ্যাক্টরিতে কাজ করেই সে সংসার চালিয়ে তার বোনের পড়াশোনার খরচ বহন করত। সংসারে অভাব অনটন থাকা সত্ত্বেও পিঙ্কিকে মনোজিৎ কখনোই কোনো দুঃখ কষ্ট সহ্য করতে দেয়নি। সে সবসময় শুধু পিঙ্কিকে খুশি রাখারই চেষ্টা করত। আর 3-4 মাস পরেই তো পিঙ্কির উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়ে যাবে আর ছেলেপক্ষ তো বলছেই 6 মাস পর বিয়ে হলেও হবে। এত ভালো সম্বন্ধ আমরা তো আর পাবো না। ছেলেপক্ষ কোনো যৌতুকও নেবে না বলেছে। আমাদের খুব সুবিধা হবে। বিয়ে নিয়ে আমরা এমনিতেই তো সবসময় চিন্তা করি। কিন্তু মা, পিঙ্কি কি চাই সেটা তাকে জানা দরকার। আমার তো খুব ইচ্ছা ও যতদূর চাইবে ওকে ততদূর পর্যন্ত পড়াশোনা করাবো, তারপরও চাকরি বাকরি করবে, নিজের পায়ে দাঁড়াবে। এসব নিয়ে আমার কত স্বপ্ন তুমি তো জানোই। আর তাছাড়া এখন ওর বয়সও তো বেশি হয়নি। 18 বছর তো হয়েই গেছে। এখন তো আমরা বিয়ে দিতেই পারি রে বাবা। তোর একার উপরে সব দায়িত্ব। ওর পড়াশোনা করানোর জন্য তোকে দিন রাত ফ্যাক্টরিতে কাজ করতে হয়। সেই জন্যই তো তোকে বলছি এত ভালো সম্বন্ধ আমরা আর পাবো না। তুই বেশি ভাবিস না তো। তুই পিঙ্কির জন্য যা করেছিস অনেক করেছিস। এবার ওর বিয়েটা দিয়ে দে বাবা। এমন সময় সেখানে পিঙ্কি চলে আসে। পিঙ্কি তার দাদা এবং মায়ের উপর প্রচন্ড পরিমাণে রেগে যায়। বাহ, তোমরা তাহলে আমাকে বাড়ি থেকে তাড়ানোর জন্য প্ল্যান করছো? দাদা, আমি তোদের উপর বোঝা হয়ে গেছি তাই না? সেই জন্য আমাকে যৌতুক ছাড়াই কোনো রকমের টাকা পয়সা ব্যয় না করেই এরকম একটা সম্বন্ধ দেখে বিয়ে দিচ্ছিস। তোদের উপরে আমি এতটাই বোঝা, আমাকে তো ভালো করেই বলতে পারিস। তাহলে আমি চলে যাব এখান থেকে। না রে বোন, এসব তুই কি বলছিস? মা একটা সম্বন্ধের ব্যাপারে আমাকে বলেছিল, আমরা এখনো কোনো সিদ্ধান্ত নিইনি। আর আমি তোকে কিছু জিজ্ঞাসা না করে তোর বিয়ে ঠিক করে দেবো, এটা তুই ভাবলি কি করে? তুই তো ভালো করে জানিস তোকে নিয়ে আমার কত স্বপ্ন। তাহলে আমার বিয়ের কথাটা আসছে কেন? আমার অবর্তমানে তোরা তো আমার বিয়ে নিয়ে আলোচনা করছিলি, এখন আমাকে দেখে কথা ঘোরাচ্ছিস কেন? আমার পেছনে তোকে এত টাকা খরচা করতে হচ্ছে বলেই তো তোর খুব কষ্ট হচ্ছে তাই না? এরকম হলে বল না, আমার পড়াশোনার জন্য তোকে টাকা দিতে হবে না। এসব তুই কি বলছিস পিঙ্কি? তোর দাদা একবারও তোর বিয়ের কথা বলেনি। তুই না জেনে তোর দাদাকে এরকম উল্টোপাল্টা কথা বলছিস। তোর বিয়ের কথা তো আমি বলেছি, তোর দাদা তো কিছু বলেনি। তুই আমার উপর কখনো বোঝা ছিলিস না, আর এখনো তুই আমার উপর বোঝা না, বুঝেছিস? তোর বিয়ে করার ইচ্ছা নেই, ঠিক আছে। তুই একবার যখন বলে দিয়েছিস তুই এখন বিয়ে করতে চাস না, তোর জন্য কোনো সম্বন্ধ দেখা হবে না। মা, তুমি পিঙ্কির জন্য সম্বন্ধ দেখা বন্ধ করে দাও। আমার বোন যখন বিয়ের জন্য তৈরি হবে তখন এর বিয়ে দেওয়া হবে, তার আগে নয়। এবার তুই খুশি তো বোন?
পিঙ্কি তার দাদার কথা শুনে কোনো উত্তর না দিয়েই সেখান থেকে চলে যায়। এরকম ভাবেই সময় কাটতে থাকে। কয়েক মাস পর পিঙ্কি খুব ভালো নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিক পাশ করে। একদিন পিঙ্কি বাড়িতে এসে তার মাকে বলে, আমি সরকার থেকে স্কলারশিপ পেয়েছি, আমি শহরের কলেজে ভর্তি হতে পারবো, আর আমি 6 মাস অন্তর অন্তর সরকার থেকে স্কলারশিপ পাবো। মা, আমি শহরের কলেজেই ভর্তি হব, ওখানে পড়াশোনা করলে আমি ভালো চাকরিও পেতে পারবো। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই অত দূরের কলেজে ভর্তি হবি? তুই শহরে গিয়ে থাকবি? ওখানে গিয়ে থাকা খাওয়ার জন্যও তো টাকা দরকার। এত টাকা তোর দাদা কোথায় পাবে? সরকার না হয় তোকে তোর পড়াশোনার খরচাটা দিল, তোর থাকা খাওয়ার খরচাটা কে দেবে? আরে আমি ওখানে গিয়ে থাকবো না তো, আমি তো ডেইলি আসা যাওয়া করব। আসা যাওয়ার খরচ তো আমাদেরকেই বহন করতে হবে, ওটা সরকার দেবে কিভাবে? তোর ডেইলি আসা যাওয়ার খরচাটা কে দেবে? তোর দাদা দিনরাত এত কষ্ট করছে, তুই তোর দাদার উপরে আর শুধু শুধু এত চাপ সৃষ্টি করিস না। কথায় কথায় শুধু এই কথাটা বলো কেন? দেখেছিস তো দাদা, মা কেমন করে বলছে? তুই তো নিজেই বলেছিস আমার পড়াশোনার খরচা তুই দিবি, আর এখন যদি আমি শহরের কলেজে ভর্তি হব বলছি, তাহলে মা এত আপত্তি করছে কেন? মা ঠিকই বলেছে রে বোন, শহরের কলেজে ভর্তি হলে প্রত্যেকদিন বাসে ট্রেনে করে যেতে আসতে তোর খুব অসুবিধা হবে, আর বাসে ট্রেনে করে যেতে সময়ও তো লাগবে, আর অনেক টাকাও লেগে যাবে। অত দূরে কলেজে ভর্তি হওয়া খুব সমস্যা। এই শুনে পিঙ্কি প্রচন্ড পরিমাণে রেগে যায়। দাদা, তুই শুধু মুখেই বড় বড় কথা বলতে পারিস, তুই শুধু লেকচারটাই দিতে শিখেছিস। সবাইকে শুধু বলে বেড়াচ্ছিস আমার একমাত্র বোনকে আমি খুব ভালোবাসি, ওর পড়াশোনার খরচ সব আমি বহন করি। যেটা করতে পারবি না সেটা নিয়ে বকবক করিস কেন তুই? বাবা বেঁচে থাকলে আজকে আমাকে এরকম দিন দেখতে হতো না। শোন, আমি কি করে পড়াশোনা করব সেটা আমি বুঝে নেব, তোদেরকে আর ভাবতে হবে না, ঠিক আছে? এই বলে পিঙ্কি বাড়ি থেকে বেরিয়ে পড়ে। সে ডাক করে তার এক বন্ধুর বাড়িতে চলে যায়। আমি তোকেই ফোন করব ভাবছিলাম, সামনের সপ্তাহে তো ভাইফোঁটা, আমি ভাইফোঁটার জন্য কেনাকাটা করতে বেরোবো, তাই ভাবছিলাম তোকে ফোন করে বলবো আমার সঙ্গে যাওয়ার জন্য। ভাইফোঁটার জন্য আমার দাদা অ্যাডভান্স টাকা দিয়ে দিয়েছে, আজকেই আমি শপিং করতে যাব। আচ্ছা, তোর ভাইফোঁটার প্ল্যান কি? আমার ভাইফোঁটার কোনো প্ল্যান নেই, ওরকম একটা দাদা থাকার চেয়ে না থাকা অনেক ভালো ছিল। শহরের কলেজে ভর্তি হব বলেছি, সামান্য গাড়ি ভাড়াটুকু দিতে চাইছে না। এরকম দাদার কপালে ভাইফোঁটা দেওয়ার ইচ্ছা করবে বলতো? এ বাবা, সে কি? এরকম করে বলতে নেই রে পিঙ্কি, তোর দাদা সত্যিই খুব ভালো। আচ্ছা, তুই জানিস আমার দাদা ভাইফোঁটাতে এবার আমাকে আইফোন গিফট করবে? উফ, আমি তো প্রচন্ড এক্সাইটেড। এর আগের ভাইফোঁটাতে দাদা আমাকে ল্যাপটপ কিনে দিয়েছিল, আর এবার আইফোন কিনে দেবে বলেছে। কবে যে ভাইফোঁটাটা আসবে আমি প্রচন্ড এক্সাইটেড। তুই খুব লাকি রে মনিকা, তোর দাদা এত বড় লোক, তোকে কত দামি দামি উপহার দেয়, আর আমার দাদা এত গরিব, তোকে কি বলবো। ওই যে ফ্যাক্টরিতে কাজ করে না, সেই জন্য কিছুই আমাকে কিনে দিতে পারে না। ভাইফোঁটার দিন ওই 200-500 টাকা দামের হয়তো একটা জামা কিনে দেয়, এছাড়া তো আর কিছুই দেয় না। আমি ভেবে নিয়েছি এবার আমি দাদাকে ভাইফোঁটা দেবই না। মন খারাপ করিস না পিঙ্কি, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা চল আমরা শপিং করে আসি, আমি স্কুটিটা বের করছি, দাঁড়া। এই বলে মনিকা পিঙ্কিকে নিয়ে শপিং করতে বেরিয়ে পড়ে। সারাদিন বাইরে সময় কাটানোর পর পিঙ্কি সন্ধ্যাবেলা বাড়িতে ফিরে আসে। সে বাড়িতে ঢোকার আগে দেখে তাদের বাড়ির মেন গেটের সামনে একটা খুব সুন্দর স্কুটি রাখা আছে। স্কুটিটা দেখে পিঙ্কি প্রচন্ড পরিমাণে অবাক হয়। এই স্কুটিটা কার? কে কিনেছে এটা? দেখে তো একদম নতুন স্কুটি মনে হচ্ছে। মা, আমাদের বাড়িতে কেউ এসেছে নাকি? না না, এটা তো মনোজিৎ কিনে এনেছে, জানি না কোত্থেকে কিনে আনলো। বারবার করে জিজ্ঞাসা করছি কি জন্য কিনেছে, কেন কিনেছে, কিছুই বলছে না। স্কুটিটা কেনার জন্য এত টাকা কোথায় পেলো সেটাও তো বলতে চাইছে না। ও, দেখেছো তাহলে তোমার ছেলে নিজের জন্য স্কুটি কিনতে পারছে, আর আমি শহরের কলেজে ভর্তি হব বলেছি, কলেজে যাওয়া আসার জন্য গাড়ি ভাড়াটুকু তোমার ছেলে দিতে পারবে না বলেছে। দেখেছো তো তোমার ছেলে কেমন ভালোবাসার নাটক করে। আমি স্কুটিটা তোর জন্য কিনেছি বোন, তোর যাতে শহরের কলেজে যেতে কোনো অসুবিধা না হয় সেই জন্য। তুই শহরের কলেজে ভর্তি হবি, আর প্রত্যেকদিন এই স্কুটি করে তুই কলেজে যাওয়া আসা করবি। আমি বেঁচে থাকতে তোর পড়াশোনায় কোনো অসুবিধা হতে দেবো না। এই শুনে পিঙ্কি প্রচন্ড পরিমাণে খুশি হয়। কি, তুই এটা আমার জন্য কিনেছিস? ও মাই গড, আমি খুব খুশি হয়েছি দাদা। তুই জানিস আমি স্কুটি চালাতে পারি, তুই আমার পেছনে বস, আমি তোকে ঘুরিয়ে আনছি। হ্যাঁ আমি জানি, তুই তোর বন্ধু মনিকার কাছ থেকে স্কুটি চালানো শিখেছিস। আমি তো তোকে মনিকার স্কুটি চালাতেও দেখেছি অনেকবার। চল দুই ভাই বোন মিলে ঘুরে আসি একটু। পিঙ্কি খুবই খুশি হয়ে তার দাদাকে স্কুটির পেছনে বসিয়ে দেয়। পিঙ্কি খুবই মজা করে তার দাদাকে নিয়ে স্কুটি চালাতে থাকে।
কিন্তু এদিকে মালতী দেবী খুবই দুশ্চিন্তায় পড়ে, কারণ মালতী দেবী খুব ভালো করে জানতো মনোজিৎ যেই ফ্যাক্টরিতে কাজ করে সেই ফ্যাক্টরিতে কাজ করে কারোর পক্ষে এত দামি একটা স্কুটি কেনা সম্ভব ছিল না। সে মনে মনে ধারণা করতে পারছিল মনোজিৎ নিশ্চয়ই স্কুটিটা কেনার জন্য কারো না কারোর কাছ থেকে টাকা ধার করেছে। অন্যদিকে একটা জামা কাপড়ের দোকানের সামনে যেতেই মনোজিৎ পিঙ্কিকে সেখানে থামতে বলে। বোন, একবার ওই দোকানটাতে দাঁড়াতো, চল ওই দোকানটা থেকে তোকে কয়েকটা জামা কিনে দেবো। সামনের সপ্তাহে তো ভাইফোঁটা, আসলে আমি কাল থেকে খুব ব্যস্ত থাকবো, তোর সাথে হয়তো আর বেরোতে পারবো না, তাই আজকে আমি তোকে জামাটা কিনে দেবো। এই শুনে পিঙ্কি আবার প্রচন্ড পরিমাণে রেগে যায়। দাদা, তুই প্রত্যেকবার ভাইফোঁটাতে আমাকে এরকম একটা কম দামি জামা কিনে দিস, আমি এবার ভাইফোঁটাতে জামা নেব না। আমাকে ভাইফোঁটাতে তুই একটা আইফোন কিনে দে। আমার বন্ধু মনিকার দাদা ওকে এবার ভাইফোঁটাতে আইফোন কিনে দেবে। এর আগের বারে ওকে ল্যাপটপ কিনে দিয়েছিল। আমার বন্ধুর সামনে আমি নিজেকে খুব ছোট মনে করি। তুই আমাকে আইফোন কিনে দিবি তো দাদা? আইফোনের তো অনেক দাম রে বোন, আজকেই তো আমি তোকে স্কুটিটা কিনে দিলাম। এই মুহূর্তে আবার আইফোন কেনা আমার পক্ষে সম্ভব নয়। এই বছরটা কোনো রকমে চালিয়ে নে, আমি কথা দিচ্ছি পরের বছর আমি নিশ্চয়ই তোকে ভাইফোঁটাতে আইফোন কিনে দেবো। দূর, একটা আইফোনের জন্য আমাকে 1 বছর অপেক্ষা করতে হবে। আমি শহরের কলেজে ভর্তি হব আর আমার কাছে থাকবে একটা কিপ্যাড সেট ফোন। সবাই তো আমাকে দেখে হাসবে। আমি কিছু জানি না। তুই যদি আমাকে এবার আইফোন কিনে না দিস তাহলে আমি তোকে ভাইফোঁটা দেব না। দেখ এবার তুই কি করবি। এই শুনে মনোজিতের মন প্রচন্ড খারাপ হয়ে যায়। সে আর কোনো কিছুই বলতে পারে না। পরের দিন থেকে মনোজিতের সঙ্গে পিঙ্কি সেরকম ভাবে দেখা হয় না, কারণ মনোজিৎ খুবই সকাল করে ঘুম থেকে উঠে কাজে বেরিয়ে পড়ে আর সে অনেক রাত্রিবেলা বাড়িতে ফিরে আসে। কি ব্যাপার বলো তো মা, দাদা আজকাল খুব ব্যস্ত মনে হচ্ছে। ভোরবেলা করে বাড়ি থেকে বেরিয়ে পড়ছে, অনেক রাত করে বাড়ি আসছে। কি করছে দাদা আজকাল? 8টা বেজে গেল, এখনো বাড়ি এলো না কেন? আমি জানি না কিছু, আমাকে তো কিছু বলতেই চাই না। কতবার করি তো আমি জিজ্ঞাসা করি, মুখ ফুটে যদি কিছু বলেছে। ঠিক আছে মা, তুমি দাঁড়াও, আমি এখনই স্কুটি নিয়ে দাদার ফ্যাক্টরিতে যাচ্ছি। এখনই আমি দাদাকে নিয়ে আসছি, তুমি দাঁড়াও। এই বলে পিঙ্কি স্কুটি নিয়ে তার দাদা যেখানে কাজ করে সেই ফ্যাক্টরিতে চলে যায়, কিন্তু পিঙ্কি সেখানে গিয়ে তার দাদাকে দেখতে পায় না। তোমার দাদা তো বিকেলবেলা এখান থেকে বেরিয়ে গেছে, বিকেলবেলায় তোর ডিউটি শেষ হয়ে যায়। ও তো মনে হয় এখন একটা নতুন জায়গায় দিনমজুরির কাজ করাও শুরু করেছে। বিষ্ণুপুরে একটা বড় বিল্ডিং এর কাজ চলছে না, ওইখানেই লেবারের কাজ করছে মনে হয়। এই শুনে পিঙ্কি প্রচন্ড পরিমাণে অবাক হয়। কেন দাদা হঠাৎ করে দিনমজুরের কাজ করা শুরু করলো কেন? আপনারা কি কিছু জানেন দাদা এরকম কেন করছে? হ্যাঁ, তোমার দাদা নাকি তোমার জন্য কদিন আগে একটা স্কুটি কিনেছে। স্কুটিটা তোমার দাদা ইনস্টলমেন্টে কিনেছে। মাসে মাসে তো স্কুটির কিস্তির টাকা দিতে হবে, আর ফ্যাক্টরিতে কাজ করে অত টাকা তো পাওয়া যায় না। সেই জন্য তোমার দাদা এক্সট্রা টাকা ইনকাম করার জন্য দিনমজুরির কাজ করাও শুরু করেছে। এই শুনে পিঙ্কি প্রচন্ড পরিমাণে অবাক হয়। সে কোনো কথা না বলেই তার দাদাকে খুঁজতে চলে যায়। সেখানে গিয়ে তার দাদাকে দেখে পিঙ্কির চোখে সঙ্গে সঙ্গে জল চলে আসে। মনোজিৎ খুবই ভারী ভারী ইট পাথর এবং বালির বস্তা বহন করছিল। রণজিৎকে এতটা কষ্ট করতে দেখে পিঙ্কি তার চোখে জল ধরে রাখতে পারে না, কিন্তু পিঙ্কি সেই মুহূর্তে তার দাদাকে কিছু না বলে বাড়ি ফিরে আসে। দেখতে দেখতে ভাইফোঁটার দিনও চলে আসে। ভাইফোঁটার দিন সকাল থেকেই মনোজিতের মন খুবই খারাপ ছিল, কারণ সে তার বোনের জন্য আইফোন কিনতে পারেনি। কি হলো দাদা, আজকে তো ভাইফোঁটা, তুই ভুলে গেছিস? আয় দাদা, আমি তোকে ভাইফোঁটা দেব। না রে বোন, আমি তো এই বছর তোর কাছ থেকে ভাইফোঁটা নিতে পারবো না। আমি তো তোর জন্য আইফোন কিনতে পারিনি। পরের বছর আমি তোকে যখন আইফোন কিনে দেবো তখন তুই আমাকে ভাইফোঁটা দিস। না রে দাদা, আমার কোনো গিফট লাগবে না। আজকে ভাইফোঁটাতে আমি তোকে গিফট দেব। তোর জন্য একটা গিফট আছে, আগে আমি ভাইফোঁটাটা দিয়ে নি, তারপর বলবো। পিঙ্কির কথা শুনে মনোজিৎ এবং তার মা দুজনেই খুবই অবাক হয়। পিঙ্কি খুবই খুশি হয়ে মন থেকে তার দাদার কপালে ভাইফোঁটা দেয়, আর ঠিক তারপরেই সে একটা 1 লক্ষ টাকার চেক তার দাদার হাতে তুলে দেয়। 1 লক্ষ টাকার চেক দেখে মনোজিৎ প্রচন্ড পরিমাণে অবাক হয়। 1 লক্ষ টাকার চেক তুই কোথায় পেলি বোন? এত টাকার চেক তোকে কে দিল? আমি অনেক জায়গায় স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করেছিলাম দাদা। আমি অনেক সংস্থার সঙ্গেও যোগাযোগ করেছিলাম। এগুলো আমার স্কলারশিপেরই টাকা। এই টাকাটা নিয়ে তুই আমার স্কুটির ইনস্টলমেন্টের টাকাটা শোধ করে দে, কারণ তোকে আমি আর কষ্টে দেখতে পারবো না রে দাদা। তোকে আমি আর কষ্ট করতে দেব না। আমি দেখেছি তুই আমার স্কুটির ইনস্টলমেন্টের টাকা দেওয়ার জন্য দিনরাত কতটা পরিশ্রম করেছিস। আমাকে ক্ষমা করে দে দাদা। তুই আমাকে এতটা ভালোবাসা দিয়েছিস, আর আমি কোনোদিনও তোর দিকটা বোঝার চেষ্টা করিনি। তোর মতো দাদা পেয়ে আমি নিজেকে সত্যিই লাকি বলে মনে করি। পিঙ্কির কথা শুনে মনোজিতের চোখে জল চলে আসে।
তাদের দুই ভাই বোনকে একসঙ্গে কাঁদতে দেখে মালতী দেবীরও চোখে জল আসে। এভাবেই সেদিনের পর থেকে পিঙ্কি তার দাদাকে এবং মাকে কোনোভাবেই উল্টোপাল্টা কথা শোনায় না। পিঙ্কি কলেজে পড়াশোনা করার পাশাপাশি টিউশন পড়ানোও শুরু করে, যাতে সে কিছুটা হলেও তার দাদাকে এবং মাকে সাহায্য করতে পারে।